এই পর্যন্ত আমরা গত ক্লাসে পড়েছিলাম। আজকের থেকে যেটা পড়া শুরু সেটা হচ্ছে রোলিং এর যে কিছু ক্যালকুলেশন আছে। রোলিং কত লোডে রোলিং হয়, এখানে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন কেমন, মিল পাওয়ার কেমন লাগবে, ফ্রিকশন কেমন হবে, লটস অফ জিনিস এখানে আস্তে আস্তে চলে আসবে। আমরা আজকে সেই জিনিসগুলো দেখার চেষ্টা করব। ফোর্সেস ইন দি রোল গ্যাপ। দেখো, যখন দুইটা রোলারের ভিতর দিয়ে একটা বিলেট যায়, প্রথমে তার থিকনেস একটু বেশি থাকে। ফার্স্ট পাসে কম হোক বেশি হোক, তার উইডথ না বাড়লেও, অনেক জায়গায় বাড়ে না, উইডথ না বাড়লেও তার লেংথ কিন্তু বেড়ে যায়। আর লেংথ যদি বেড়ে যায়, উইডথ যদি ফিক্সড থাকে, তাহলে অবশ্যই অবশ্যই কম হোক বেশি হোক থিকনেস কিন্তু কমে যাবে। আমরা মনে করি একটা মেটাল বিলেট বলো, ব্লুম বলো, বা একটা প্লেট বলো, যেটাই বলো না কেন, যার থিকনেস হচ্ছে H1, উইডথ হচ্ছে W1। এই থিকনেস এবং এই উইডথের এই মেটাল পিসটা দুইটা রোলারের ভিতর দিয়ে পাসিং ইনটু এ পেয়ার অফ রোলস, রোলারের ভিতর দিয়ে যাচ্ছে, এবং সে যখন ঢুকতেছে, ঢোকার সময় তার ভেলোসিটি হচ্ছে V1। একটু আগেই বলেছি যে কম হোক বেশি হোক তার থিকনেস কমে যাচ্ছে। সে কতটুকু কমতেছে সেদিকে আমরা না গিয়ে মনে করি যে যখন সে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাওয়ার সময় তার থিকনেস H2 হচ্ছে। আর যেহেতু থিকনেস চেঞ্জ হয়ে যাচ্ছে, অবশ্যই অবশ্যই তার লেংথ চেঞ্জ হয়ে যাচ্ছে। লেংথ চেঞ্জ হয়ে যাওয়া মানে আসলে তার ভেলোসিটি চেঞ্জ হয়ে যাওয়া। মনে করি সেই আউটগোয়িং ভেলোসিটি হচ্ছে V2। এই ছবিটার দিকে তাকাইলে পরিষ্কার হয়ে যাবে। এই আপার রোলার, দিস ইজ আপার রোলার, দিস ইজ বটম রোলার। এখন মনে করো যে এই যে শীটের থিকনেস বা বিলেটের থিকনেস, এটা এখানে ঢুকছে। এই থিকনেসের বিলেট ইনিশিয়ালি এই রোলারকে কাজ করলো এখানে, এবং সে যখন আস্তে আস্তে ভিতরে ঢুকতেছে, মনে করো যে এই ঢোকার স্পিডটা V1, যেটা একটু আগে বললাম V1 স্পিড, এই যে V1। এরপরে রোলার ঘুরতে থাকবে, তার একটা ভেলোসিটিতে রোলার ঘুরবে, এই রোলার এইদিকে ঘুরবে, এই রোলারটা এইদিকে ঘুরবে, ঘুরতে থাকবে। আর রোলারের কন্টাক্ট, আর্ক অফ কন্টাক্টের উপরে বেসিস করে এই ইনিশিয়াল থিকনেস H1 টা কমে ফাইনালি H2 হবে। এই যে H2 হবে, এবং যেহেতু থিকনেস কমে যাচ্ছে তার ভেলোসিটিও চেঞ্জ হয়ে যাবে। যেহেতু থিকনেস কমতেছে, লেংথ বেড়ে যাচ্ছে, অবশ্যই অবশ্যই ভেলোসিটি বেড়ে যাবে, দ্যাট ইজ V2 ভেলোসিটি। এইরকম একটা অবস্থার কথা তোমরা চিন্তা করো। এখন শুরুতেই যদি চিন্তা করো, এই জায়গাতে চিন্তা করো যে ভেলোসিটি, এই জায়গার ভেলোসিটি কিন্তু সেটা না, কারণ এখানকার থিকনেস ছিল H1। তাহলে H1 এর যদি ভেলোসিটি হয় V1, অবশ্যই অবশ্যই এই জায়গাটার ভেলোসিটি কিন্তু এই V1 না, অন্য একটা কিছু। অন্য সেটা কে, কত, এটা আমরা বলতে পারবো না, তবে গ্রসলি আমরা বলতে পারি সেটা হচ্ছে V1 এর চেয়ে একটু বেশি। আবার যদি সামনে আসে, এখানেও এই জায়গার চেয়ে এখানে বেশি। এইভাবে আমরা আস্তে 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 যাব, ততক্ষণ পর্যন্ত এই মেটালটার থিকনেস কমতে থাকবে, যতক্ষণ পর্যন্ত এই মেটাল পিসটা রোলড হয়ে রোলারের ভিতর দিয়ে বেরিয়ে না যাবে। রোলারের ভিতর দিয়ে যতক্ষণ পর্যন্ত বেরিয়ে না যাবে, ততক্ষণ পর্যন্ত তার স্পিড, সরি, তার থিকনেস কমতে থাকবে। এই জায়গাটায় দেখো বেরিয়ে যাচ্ছে, এটা এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে সবচেয়ে কম থিকনেস, এবং এইখানেই হচ্ছে সবচেয়ে বেশি ভেলোসিটি। আর এই জায়গাগুলো দেখো চলে যাচ্ছে, আর কোনো রোলিং হচ্ছে না, থিকনেস ফিক্সড হয়ে যাচ্ছে, তার ভেলোসিটি ফিক্সড হয়ে যাচ্ছে। তাহলে ওয়ার্ক ইজ ভেলোসিটি ভ্যারি, যেটা আমরা
এখান থেকে যেটা বুঝলাম, between A and C roll faster। দেখো এ থেকে সি পর্যন্ত, সিটার নাম হচ্ছে নিউট্রাল পয়েন্ট, সি। এ থেকে সি পর্যন্ত রোলারের ভেলোসিটি বেশি, আর সি এর পর থেকে তোমার এদিক পর্যন্ত বি পর্যন্ত মেটালের ভেলোসিটি রোলারের চেয়ে বেশি। এখন আমি যদি এই কার্ভটার দিকে তাকাই তাহলে দেখবা রোলার কিন্তু স্পিড কমে না, বাড়ে না। মিল যখন রানিং থাকে, প্রত্যেকটা স্ট্যান্ডে এক একটা স্ট্যান্ডে এক এক রকম স্পিড হতে পারে, বাট একটা যদি যে কোনো একটা টিপিক্যাল আমরা স্ট্যান্ডের কথা চিন্তা করি, আর সেই মিলটা যদি রানিং থাকে, যতক্ষণ পর্যন্ত রানিং আছে তুমি যদি ভেলোসিটি চেঞ্জ না করো তাহলে এই রোলারের ভেলোসিটি চেঞ্জ হবে না। রোলারের ভেলোসিটি দেখো হরিজন্টাল, তার মানে কি রোল গ্যাপের সাথে, এই যে রোল গ্যাপ, এই রোল গ্যাপ এখানে গ্যাপ এতটুকু, এখানে গ্যাপ এতটুকু, এখানে গ্যাপ এতটুকু, রোল গ্যাপের সাথে রোলারের স্পিডের কোনো সম্পর্ক নাই, কোনো ইফেক্ট নাই। রোলের স্পিড অলওয়েজ ফিক্সড। তার মানে রোলিং শুরু করবা যখন তখন কিন্তু স্পিডটা ফিক্স করে দেওয়া হয়। এটা হিসাব নিকাশ আছে, ক্যালকুলেশন আছে, এগুলো আমরা পরে শিখবো। সেই সেট ভ্যালু এটা ফিক্স, এটা চলতে থাকলো। এখন যে জিনিসটা চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে রোলারের স্পিড, এই মেটালের স্পিড। মেটালের থিকনেস গ্রাজুয়ালি কমে যাচ্ছে আনটিল এক্সিট পয়েন্ট। দিস ইজ এক্সিট পয়েন্ট। এই এক্সিট পয়েন্টটা, এই এক্সিট পয়েন্টে সে বেরিয়ে চলে যাচ্ছে, তাহলে ফার্দার কোনো রোলিং হচ্ছে না। তাহলে সি থেকে এই এক্সিট পয়েন্ট পর্যন্ত তার স্পিড বাড়তে থাকবে। এই দেখো রোল গ্যাপ, দিস ইজ নিউট্রাল পয়েন্ট। নিউট্রাল পয়েন্টে মেটাল স্পিড, আগেই বলেছি যে রোলারের স্পিড ফিক্স। রোলারের স্পিড যদি কম থাকে, এই রোলারের স্পিড প্রথমেই তোমার এন্টি মেটালের স্পিডের চেয়ে কম হইতে পারবে না। যদি কম হয় তাহলে এই মেটালটা, এই ওয়ার্ক পিসটা রোলারের ভিতরে ঢুকবে না। এরপরে যত রোলিং করবা আস্তে আস্তে মেটালের থিকনেস বেড়ে যাবে, মেটালের স্পিড বাড়বে, বাড়তে 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 একটা সময় আসবে যখন মেটালের স্পিড এবং রোলারের স্পিড ফিক্সড হয়ে যাবে। সেই পয়েন্টটাকে আমরা বলছি নিউট্রাল পয়েন্ট। নিউট্রাল পয়েন্ট। এরপরে যদি ফার্দার রোলিং করো তাহলে এখন যেহেতু রোলের স্পিড ফিক্স এবং আমরা একটা পর্যায়ে চলে এসেছি যেখানে রোলারের স্পিড এবং মেটালের স্পিড ফিক্স হয়ে ইকুয়াল হয়ে গেছে, এরপরে যদি ফার্দার মেটালের থিকনেস কমে যায় তাহলে অবশ্যই মেটালের স্পিডটা বেড়ে যাবে। এই যে এখান থেকে দেখতেছো মেটালের স্পিড বেড়ে যাচ্ছে। কতক্ষণ বাড়বে এটা নির্ভর করবে যে নিউট্রাল পয়েন্ট থেকে এক্সিট পয়েন্টের ডিসটেন্স কতটুকু। যত দূরে থাকবে এক্সিট পয়েন্ট তত বেশি সময় ধরে তোমার রোলার এই শীটটাকে রোলিং করবে এবং তার থিকনেস কমে যাবে। থিকনেস কমে যাওয়ার অর্থই হচ্ছে মেটাল ওয়ার্ক পিসের স্পিড বেড়ে যাবে। এখন কথা হচ্ছে, যদি এখানে একটা দেখো আমরা চেষ্টা করতে পারি, এখানে দেখো এই নিউট্রাল পয়েন্ট থেকে এক্সিট পয়েন্টটা যত বেশি দূরে থাকবে তত রোলিং হবে আমরা বলছি ঠিকই, কিন্তু সমস্যা আছে। সমস্যা হচ্ছে যে যত বেশি থাকবে দূরত্ব ততক্ষণ পর্যন্ত, যেহেতু দুইজনই একই স্পিডে
ঘুরতেছে না, একই স্পিডে মুভ করছে না, রোলারের স্পিডটা কম কম্পেয়ার টু দা রোল শীট, তাহলে কি হবে? এই ওয়ার্ক এই যে আমাদের ওয়ার্ক পিস বেরিয়ে যাওয়ার সময় তার তার গায়ের উপরে একটা রিলেটিভ মোশন সে ফেস করবে। রোলারটার গা থেকে সে বেশি স্পিডে যাবে মানে কি, স্লিপ করে করে সামনের দিকে যাবে, ফলে রোলারের গায়ের দাগ এই শীট মেটালটার উপরে চলে আসবে, দেখতে পাচ্ছেন এই যে শীট মেটালের গায়ের উপরে চলে আসতেছে, দেখা যায়। এই জন্যে যে কাজটা করা হয়, আমরা রোলিং করেছি, যত তোমার ছোট রোলার দিয়ে রোল করবা তত আর্ক অফ কন্ট্যাক্ট হবে ছোট, তত নিউট্রাল পয়েন্ট এবং এক্সিট পয়েন্টের মাঝখানে গ্যাপটা ছোট হয়ে যাবে, তত স্ক্র্যাচ মার্ক করার সম্ভাবনা কমে যাবে। আর দেখো, যদি এরকম স্ক্র্যাচ মার্ক পড়ে, এই প্রোডাক্টের বাইরে বিক্রি করা যাবে? এই প্রোডাক্ট কিন্তু বিক্রি করা যাবে। যে প্রোডাক্ট বানাইলাম বিক্রির জন্য, সেই প্রোডাক্ট যদি বিক্রি করতে না পারি, তাহলে আমার ইন্ডাস্ট্রি কিভাবে চলবে? আর বানাইলাম প্রোডাক্ট, সব আয়োজন ঠিক আছে, সামান্য রোলের সেটিং বা অ্যাকর্ডিং টু প্রোডাক্ট থিকনেস এর সাথে সম্পর্ক রেখে রোলের ডায়ামিটার যে চুজ করবা, সেখানে যদি তোমার নলেজের ঘাটতি থাকে, তাহলেই কিন্তু এই শীট মেটালের গায়ের উপরে মার্ক পড়ে যাবে, এবং এই প্রোডাক্টটা কিন্তু আসলে ভালো মানের প্রোডাক্ট হবে না, স্ট্যান্ডার্ড রেটে এটা বিক্রি করা সম্ভব হবে না। এই জন্য যেটা করা হয়, চেষ্টা করা হয় নিউট্রাল পয়েন্টের কত কাছে আমরা এই এক্সিট পয়েন্টটা সেট করতে পারি। আর সেই গেম প্লেটা হবে রোলারের ডায়ামিটার দিয়ে, যত ছোট রোলার ব্যবহার করবা, তত তোমার এক্সিট পয়েন্ট এবং নিউট্রাল পয়েন্টের মাঝখানে গ্যাপটা ছোট হয়ে যাবে, ফলে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা কমে যাবে। এইভাবে নানান রকম এখানে গেম প্লে করার উপায় আছে, আমাদেরকে সেদিকে খেয়াল রাখতে হবে। এরপরে আসো যে যখন প্রোডাক্টটা রোলারের ভিতরে ঢুকছে, আবার রোলারের স্পিড ওয়ার্কপিসের স্পিড এক না, তাহলে কি করতেছে? প্রথম দিকে রোলার ওয়ার্কপিসের গায়ের উপর দিয়ে সে স্লিপ করে যাচ্ছে, যতটুকু স্পিড বেশি সেই স্পিডটুকু তার গায়ের উপর দিয়ে স্লিপ করে যাচ্ছে। আবার নিউট্রাল পয়েন্টের পরে রোলারের স্পিডের চেয়ে ওয়ার্কপিসের স্পিড যতটুকু বেশি, সেই ততটুকু স্পিড নিয়ে সে রোলারের গায়ের উপর দিয়ে ফরওয়ার্ড ডাইরেকশনে স্লিপ করে যাবে। আর নিউট্রাল পয়েন্টের বামে ছিল ব্যাকওয়ার্ড স্লিপ, আর নিউট্রাল পয়েন্টের ডান দিকে যেটা থাকবে সেটা হচ্ছে ফরওয়ার্ড স্লিপ। স্লিপ কিন্তু দুইটাই থাকবে। এখন মনে করো স্লিপ যে হচ্ছে, যদি স্লিপ হয়, তাহলে সেখানে নিশ্চয়, যেহেতু রিলেটিভ একটা মোশন আছে, সেখানে একটা স্লিপ আছে, স্লিপ থাকলে সেখানে কি হবে? ফ্রিকশন হবে। আমরা এখন, তোমরা 343 ফ্রিকশন কোএফিসিয়েন্ট পড়েছিলে, কিভাবে ফ্রিকশন কোএফিসিয়েন্ট বের করতে হয় সেটাও হয়তো তোমরা পড়েছো। আমরা ওই জিনিসটা আরেকটু দেখতে যাচ্ছি। ফ্রিকশন ফোর্স ইন দি আর্ক অফ কন্টাক্ট, এই সেই ছবিটা। মনে করো যে আমরা যে ওয়ার্কপিস, সেই ওয়ার্কপিসের একটা ভার্টিক্যাল এলিমেন্ট নিলাম, যার হাইট h1, উইডথ w1, এইরকম একটা যে ওয়ার্কপিস ছিল আমাদের ইনিশিয়াল ডাইমেনশন h1 এবং w1, এটা আমাদের ছিল। সেখান থেকে dx থিকনেসের ছোট্ট একটা অংশ আমরা কেটে নিলাম, লোকেটেড ইন দ্য রোল গ্যাপ ফ্রম at theta from the joining of roll center। দেখো কি বলা হচ্ছে, এইটা হচ্ছে আমার h1 থিকনেস,
আর এটার উইডথ আমাদের দেখানো হয় নাই, উইডথটা আছে W1। এখন এই জায়গায় এই H1 থিকনেসের এই মেটাল থেকে আমরা ডিএক্স একটা মেটাল থেকে একটা ভার্টিক্যাল একটা স্ট্রিপ কেটে নিলাম, ইন্টিগ্রেশন যেটা করে আর কি। এখান থেকে এতটুকু কেটে নিলাম, এবং যেটা কেটে নিলাম সেটা হচ্ছে এই যে যেখানে সে এই রোলারটা মিলছে কন্টাক্ট সেন্টার, এই সেন্টার লাইন যে জায়গায় মিলছে সেই সেন্টার লাইন থেকে থিটা দূরে, দেখো এইটা হচ্ছে থিটা, এই থিটা দূরে আমরা একটা জায়গা একটা স্ট্রিপ মেটাল কেটে নিলাম, যার কন্টাক্ট অ্যাঙ্গেল হচ্ছে ডি থিটা। থিটা দূরত্ব অ্যাঙ্গেল দূরত্বে থেকে দুইটা রোলারের সেন্টার লাইন থেকে থিটা অ্যাঙ্গেল দূরে আমরা ডিএক্স থিকনেসের একটা স্ট্রিপ কেটে নিই। সেই ডিএক্স যে মেটালের যে স্ট্রিপ কেটে নিলাম তার ইনক্লুডেড অ্যাঙ্গেল হলো এই রোলারের সেন্টারের সাথে ইনক্লুডেড অ্যাঙ্গেল হলো ডি থিটা। আসো আমরা এখন তোমাদের সেই ইঞ্জিনিয়ারিং মেকানিক্স তোমরা পড়েছিলে বা ইন্টারমিডিয়েটে কি ছিল তোমাদের, ডাইনামিক্স, তাই না? স্ট্যাটিক্স, ডাইনামিক্স স্ট্যাটিক্স ছিল না? সেই বা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর থিওরি এখন আমরা কিছু অ্যাপ্লাই করি। আসো আমরা বলেছি যে রোলিং কিন্তু ইনডাইরেক্ট কম্প্রেশন প্রসেস, মেটাল শেপিং এর জন্য ইনডাইরেক্ট কম্প্রেশন প্রসেস। এই যে আমাদের এই রোলার, এটা সাপোর্ট রোলার, এই রোলারের মাধ্যমে আমরা ওয়ার্ক পিসের উপরে পি লোড অ্যাপ্লাই করলাম, পি কম্প্রেসিভ লোড অ্যাপ্লাই করেছি এর উপরে। এখন যখন আমরা এটা অ্যাপ্লাই করলাম থিটা দূরে আমরা এটা অ্যাপ্লাই করেছি, সেখানে every action has its equal and opposite reaction। তুমি যেটা লোড দিয়েছো সেই লোডের একটা অপোজিট অ্যাকশন শুরু হয়ে গেছে, তাকে বলা হচ্ছে রিজেক্টিং ফোর্স। কারণ এই মেটালটা যখন তুমি এর ভিতরে জোর করে পুশ করার চেষ্টা করতেছো, এই রোলার কিন্তু চেষ্টা করতেছে সে যাতে দিকে না ঢুকে। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে রিজেক্টিং ফোর্স। সেই রিজেক্টিং ফোর্সের কম্পোনেন্টটা কি আমাদের বের করতে হবে। এরপরে আসো, এরপর থেকে যদি আমরা এখানে এইটা হচ্ছে পি, এর সাথে যদি ভার্টিক্যাল আরেকটা লাইন টানি, সেই ভার্টিক্যাল লাইনের এই যে এখানে এটা হচ্ছে পি, এই পি এর সাথে যদি একটা ভার্টিক্যাল লাইন টানা হয় তাহলে সেটা হয়ে যাবে এই ডাইরেকশন বরাবর কি ফোর্স দিয়ে এটাকে টানতেছে। নিশ্চয়ই সেখানে একটা টানাটানির খেলা আছে, এ বলতেছে তুমি ঢুকো না, আর এ বলছে তুমি আমাকে থামায়ও না, এইটা টানাটানির একটা খেলা। এটাকে বলা হচ্ছে পুলিং ইন ফোর্স। পুলিং ইন ফোর্স, এইটা হচ্ছে কোএফিসিয়েন্ট, এটা ফ্রিকশন ফোর্স, এইদিকে এটা ফ্রিকশন ফোর্স, আর এদিকে টেনে নিয়ে যাচ্ছে, এদিকে এই ডাইরেকশনে সে টেনে নিয়ে যাচ্ছে, আর এই ডাইরেকশনে সে রিজেক্ট করতেছে, রিজেকশন ফোর্স। তাহলে দুইজন মিউচুয়ালি কি 180 ডিগ্রিতে চলে। হ্যাঁ, একদিকে সে টানে সামনে বের করতে চাচ্ছে, আর একদিকে যেদিকে ঢুকতেছে সেই দিক দিয়েই তাকে বের করে দিতে হবে, তুমি ঢুকো না। এই হচ্ছে ওভারঅল অবস্থা। এখন যেটা হচ্ছে হরিজন্টাল কম্পোনেন্ট অফ পি, এই যে পি ফোর্স, যেটা পি লোড আমরা অ্যাপ্লাই করেছি বা ফোর্স অ্যাপ্লাই করেছি, এই পি ফোর্সের হরিজন্টাল কম্পোনেন্ট কি কাজ করতেছে? পি ফোর্সের হরিজন্টাল কম্পোনেন্ট হচ্ছে পি সাইন থিটা। পি সাইন থিটা, এইটা এই যে পি সাইন থিটা তাকে রিজেক্ট করতেছে, তাকে বাধা দিচ্ছে যে তুমি রোলারের ভিতরে ঢুকো না। আর এই রোলার যেহেতু মুভিং, আমরা তাকে বাধ্য করেছি মানে মুভিং কন্ডিশনে থাকার জন্য, ফলে একটা জায়গায় এসে মেটাল আবার সে বেরিয়ে যেতে চাচ্ছে, তার একটা পুলিং ইন ফোর্স তৈরি হচ্ছে, পুলিং ইন ফোর্স। সেই পুলিং ইন ফোর্স হরিজন্টাল কম্পোনেন্ট অফ ফ্রিকশন ফোর্স। এই যে
এটা হচ্ছে ফ্রিকশন, এই গা বরাবর ফ্রিকশন আছে, এই গা বরাবর একটা ফ্রিকশন আছে। এই ফ্রিকশন ফোর্সকে ওভারকাম করে মেটাল বেরিয়ে যেতে চাই, তাহলে সেই কম্পোনেন্টটা কত, সেটা সেই কম্পোনেন্টটা কি, সেই কম্পোনেন্টটা হচ্ছে পুলিং ইন ফোর্স। এই পুলিং ইন ফোর্স নিউ পি, যে ফোর্সটা, নিউ হচ্ছে আমাদের ফ্রিকশন হচ্ছে, এই নিউ পি কে ওভারকাম করে সে বেরিয়ে যেতে চাই, ফলে এইটার কম্পোনেন্টটা এটার সাথে রিলেটেড, সেটা হচ্ছে নিউ পি কস থিটা। তাহলে আমরা দুইটা, একটা হচ্ছে রিজেক্টিং ফোর্স পি সাইন থিটা, আর হচ্ছে পুলিং ইন ফোর্স নিউ পি কস থিটা, এই দুইটা কম্পোনেন্ট আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, এখন এই ফোর্সটা, যে পুলিং ইন ফোর্স আর রিজেক্টিং ফোর্স, প্রত্যেকের ভ্যালুই কিন্তু থিটার সাথে সম্পর্কযুক্ত। দেখো এখানে পি সাইন থিটা, তাহলে থিটার ভ্যালু যখন চেঞ্জ হয়ে যাবে, তাহলে রিজেক্টিং ফোর্সের ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আবার এটা হচ্ছে পি কস থিটা, পি পি কস থিটা, থিটার ভ্যালু চেঞ্জ হয়ে যাওয়া মানে পুলিং ইন ফোর্সের থিটা ভ্যালু চেঞ্জ হয়ে যাওয়া। সাইন থিটা, তুমি জানো সাইন থিটার মান বাড়ে না কমে, থিটা বেড়ে গেলে? হ্যাঁ, স্যার বাড়ে। বাড়ে। তাহলে আমরা প্রথমেই বুঝে ফেললাম, যত থিটা বড় তত রিজেক্টিং ফোর্স বেশি। কস থিটার ভ্যালু বাড়ে না কমে থিটার ভ্যালুর সাথে? স্যার কমে। থিটা যত কমবে কস থিটার ভ্যালু তত বাড়বে। বাড়বে। তাহলে আমরা বুঝে গেলাম যে থিটার ভ্যালু এই পর্যন্ত ছিল, মনে করো ফুল থিটা, তারপর আস্তে আস্তে থিটা যত কমবে তত পুলিং ইন ফোর্স কম্পোনেন্টটা বাড়তে থাকবে। সেই জিনিসটা আমরা এখানে ডায়াগ্রাম হিসেবে দেখিয়েছি। এখানে দেখো যে একটা জায়গায় সে আগের মতোই, এটা হচ্ছে পুলিং ইন ফোর্স আর পুলিং রিজেক্টিং ফোর্স, রিজেক্টিং ফোর্স থিটা। তো এইভাবে প্রথমেই আমাদের থিটা এখানে একটু অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে এরকম না, আমরা যদি থিটা এখান থেকে ধরি, এই যে এইটা হচ্ছে থিটা, থিটা প্রথমেই হচ্ছে পুলিং ইন ফোর্সটা, ও থিটা, থিটা এদিকে বেড়ে যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে, থিটা এদিকে বেড়ে যাচ্ছে, এদিকে বাড়তেছে। থিটা যত বাড়বে রিজেক্টিং ফোর্স তত বেড়ে যাবে, আর থিটা যত কমে যাবে তত পুলিং ইন ফোর্স বেড়ে যাবে। এবং দুইজনই কিন্তু, যেহেতু ওই থিটা দুইজন ভ্যারি করে, তাহলে তাদের একটা জায়গা আছে, যে জায়গা নিউট্রাল পয়েন্ট, সেটা হচ্ছে থিটা। নিউট্রাল পয়েন্ট হচ্ছে রিজেকশন ফোর্স এবং পুলিং ইন ফোর্স দুইজনের সমান। ফলে আমরা বলতে পারি রোলিং প্রসেসে একটা জায়গা আছে, রোলিং প্রসেসের ভিতরে এন্ট্রি থেকে এক্সিট পর্যন্ত মেটালের সারফেসের উপর একটা জায়গা আছে, যেই জায়গায় অ্যাপারেন্টলি মনে হয় যে মেটাল আসলে কোনো দিকেই মুভ করছে না, এরকম একটা জায়গা নিউট্রাল পয়েন্ট এরকম। কিন্তু ইনসাইডে আরো অনেক ফেনোমেনা আছে, সেই ফেনোমেনার কারণে সারফেসের মেটেরিয়াল মুভ না করলেও ইনসাইডের মেটেরিয়াল মুভ করে সামনের দিকে চলে যায়। তো এই হচ্ছে আমাদের ওভারঅল অবস্থা, মেটাল তোমার রোলিং এর যে ম্যাথমেটিক্যাল রিলেশনশিপ। আসো
আমাকে একটু বেরিয়ে যেতে একটু ঝামেলা করতে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা যে জিনিসটা বলতে পারি, যদি কোনো একটা পরিস্থিতিতে রিজেক্টিং ফোর্স এবং পুলিং ইন ফোর্স সমান হয়ে যায়, যদি সমান হয়ে যায় সেক্ষেত্রে কি হবে? অ্যাপারেন্টলি কি মনে হবে? অ্যাপারেন্টলি মনে হবে মেটাল দাঁড়িয়ে আছে, মেটাল এর কোনো মুভমেন্ট হচ্ছে না। সেটা হচ্ছে নিউ পি কস থিটা মাইনাস পি সাইন থিটা ইকুয়াল টু 0। এই রিলেশনশিপ থেকে আমরা যদি একটু দেখি তাহলে কিন্তু এই রিলেশনশিপটা আমরা বের করে নিতে পারি। পি পি মাইনাস নিউ ইকুয়াল টু ট্যান থিটা ম্যাক্স, ট্যান থিটা ম্যাক্স। যে দূরত্বে তোমার ফ্রিকশনটা, তোমার ম্যাক্সিমাম ট্যান থিটায় যেখানে ফ্রিকশন সবচেয়ে বেশি, সেটা হচ্ছে নিউ ইকুয়াল টু ট্যান থিটা। এই রিলেশনশিপটা আমরা পেয়ে যাব। এই সেই থিটা সেন্টার থেকে এ পর্যন্ত, এটা হচ্ছে থিটা ম্যাক্স। এখন আমরা যদি এই ত্রিকোণমিতি কিছু ফর্মুলা যদি অ্যাপ্লাই করি, যে লম্ব বাই অতিভুজ যেগুলো ট্যান থিটা এইভাবে কি কি অনেক কিছু আছে, সেইগুলো যদি আমরা বের করি এবং এই নিউ ইকুয়াল টু ট্যান থিটা ম্যাক্স এই জায়গায় যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে যেটা জিওমেট্রিক্যালি ট্যান থিটা ইকুয়াল টু কি? এটা কি? এটা হচ্ছে লম্ব, তাই না? জি স্যার। লম্ব, লম্ব বাই প্রতিভূ লম্ব বাই ও সরি ভূমি ভূমি। ভূমি, লম্ব বাই ভূমি, ভূমি এটা লম্ব বাই ভূমি। এই যে ডেল ডেল্টা এইচ বাই 2 লম্ব বাই ভূমি। এখানে এই রিলেশনশিপ এখন বলা হচ্ছে যে এই ভ্যালুটা খুবই কম, এই জন্য সে নেগলেক্ট করলো, করার পর এটার ভিতরে ঢুকিয়ে দিল যেটা হচ্ছে যে আসলে যে কোনো একটা পেয়ার অফ রোল থেকে তার একটা সারফেস ফ্রিকশন একটা কন্ডিশন তার আছে, সেখান থেকে আমরা বলে দিতে পারি যে এই রোলার থেকে একটা পাশে ম্যাক্সিমাম এতটুকু রোল করা সম্ভব। এখন মনে করো যদি এই রোলারটা কাস্ট আয়রনের তৈরি হয়, তার কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন এক রকমের। যদি মনে করো অ্যালয় স্টিলের হয়, তাহলে আরেক রকমের। হোয়াইট কাস্ট আয়রন, চিল্ড কাস্ট আয়রনের হয়, তাহলে তার কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনে আরেক রকমের হবে। তাহলে একই ডায়ামিটারের রোল, হওয়া সত্ত্বেও আমরা রোলারের মেটেরিয়াল চেঞ্জ করে তার একটা সিঙ্গেল পাসে ম্যাক্সিমাম কতটুকু আমরা শীটের থিকনেস রিডিউস করতে পারবো, সেটা কিন্তু আমরা এখান থেকে শিখে মানে বের করতে পারবো। তার মানে দেখো, গেম যে চেঞ্জিং যে প্যারামিটার, সেটা হচ্ছে যে ফ্রিকশন, যত বেড়ে যাবে এটা বাদ, আর ফ্রিকশন যত বেড়ে যাবে তত সিগমা ম্যাক্স বেড়ে যাবে। হ্যাঁ, ফোর্স বেশি লাগবে সেটা আমাদের আলাদা ইস্যু। আমরা প্রথমেই যে জিনিসটা জানতে চাচ্ছি যে একটা সিঙ্গেল পাসে, একটা সিঙ্গেল রোলার, একটা সেট করা রোলারে কতটুকু ম্যাক্সিমাম রিডাকশন পসিবল। ভুল করে যদি বেশি দিয়ে ফেলি তাহলে কি করবে? তাহলে কিন্তু শীটটা রোলারের ভিতরে ঢুকেই আর কিন্তু মুভ করবে না, স্ট্যাগনেন্ট হয়ে যাবে। তারপরে আমরা যদি রোলারের আর বাড়িয়ে দিতে পারি, যদি আর বাড়িয়ে দেই তাহলে যে জিনিসটা হবে
সেক্ষেত্রেও কিন্তু আমাদের ম্যাক্সিমাম এই যে এইচ ম্যাক্স এটা কিন্তু আমাদের বেড়ে যাবে। তো এইভাবে আমরা গেম প্লে করতে পারি। গেম প্লে করে একটা সিঙ্গেল পাসে আমরা অপটিমাম লেভেলে, মনে করো যে বারবার বারবার যদি আমরা একটা রোলার তার সারফেস কন্ডিশন অনুযায়ী, সে মনে করো 10 mm থিকনেস কমিয়ে দিতে পারে, আমি যদি ভুল করে বা ক্যালকুলেশন ছাড়া যদি 5 mm মানে সেট করি রিডাকশনের জন্য, তাহলে কিন্তু আমাকে আরেকটা পাস দিতে হবে। এই যে দুইটা পাস দেওয়া, দুইটা পাস কিন্তু টাইম ডিপেন্ডেন্ট। তারপরে রোলারের দুইবার যাবে, এই রোলারের পাওয়ার কনজাম্পশন বেশি হবে, এরপর রোলারের দুইবার উইয়ার হবে। হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের ইকোনমিক্যাল প্রোডাক্টের জন্য প্রত্যেকটা মিলের ক্যাপাসিটিকে ম্যাক্সিমাইজ, হ্যাঁ এটাকে ইউটিলাইজ করে আমাদের প্রোডাকশন ম্যাক্সিমাইজ করতে হবে, আদারওয়াইজ প্রোডাক্টের কিন্তু ইউনিট কস্ট বেড়ে যাবে। যাই হোক, তাহলে আমরা কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন কিভাবে বের করে, সেটা হচ্ছে রিজেক্টিং ফোর্স এবং পুলিং ইন ফোর্স যখন সমান হয়ে যাবে, সেই জায়গাটা হচ্ছে আমাদের রোলিং থেমে যাবে, তার মানে সেখানেই ওইটাই হচ্ছে ফ্রিকশন ফোর্স। সেই ফ্রিকশন ফোর্স সমান হয়ে গেছে দুইজনের পক্ষে। এখন সেখান থেকে আমরা নিউ ট্যান থিটা বের করলাম, ট্যান থিটা থেকে জিওমেট্রি ট্রিগোনোমেট্রি ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা এখান থেকে এই রিলেশন, তার থেকে এই রিলেশন পেয়ে গেলাম। এবার আমরা দেখব ম্যাক্সিমাম কতটুকু থিকনেস কমানো যাবে সিঙ্গেল পাসে, সেটা আমরা বের করলাম। তারপরে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন কেমন হবে সেটা আমরা বের করলাম। এরপরে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে রোলিং লোড কি হবে। আসো রোলিং লোড কি হবে আমরা দেখি। রোলিং লোড আসলে যে জিনিস দরকার সেটা হচ্ছে আমার এরিয়া অফ দা মেটেরিয়াল। কতটুকু এরিয়া, সিঙ্গেল লেন্থ যদি হয়, সিঙ্গেল লেন্থ 1 মিটার, 1 সেন্টিমিটার, 1 মিলিমিটার, যে ইউনিট তুমি ব্যবহার করো না কেন, তাহলে আমাদের আসলে রোলিং লোড কত লাগবে সেই জিনিসটা কিন্তু আমরা পড়ে এসেছি। কোথায়? চ্যাপ্টার 1 অথবা 2 আমরা পড়ে এসেছি। সেখানে দেখছিলাম যে কতটুকু মেটাল মানে ডিফর্ম হবে, সেখানে কিন্তু এরিয়া বলা হয় নাই, সেই কি বলা হয়েছিল, ভলিউম অফ দ্য মেটেরিয়াল আমাদেরকে বের করতে হয়েছিল। ইলাস্টিক ওয়ার্ক ডান, প্লাস্টিক ওয়ার্ক ডান, দুই ওয়ার্ক ডান যোগ করলে আমরা টোটাল ওয়ার্ক ডান পেয়েছি। এবং সেই ওয়ার্ক ডান পেয়ে গেলে সেখান থেকে কি পরিমাণ লোড অ্যাপ্লাই করতে হবে ওই মেটালটাকে ডিফর্ম করার জন্য আমরা কিন্তু ক্যালকুলেশন করে সেটা বের করে শিখেছি। এখন সেই জিনিসটা স্পেসিফিক ভাবে আমরা অ্যাপ্লাই করব রোলিং এর জন্য। রোলিং এর লোড আমাদের দেখো, ইনিশিয়াল মেটালের যদি তোমার ইল্ড স্ট্রেস বা ইল্ড স্ট্রেস আমরা বলবো না, রোলিং এর শুরুতে যদি ইল্ড স্ট্রেংথ বলবো। ইল্ড স্ট্রেংথ হচ্ছে মেটেরিয়াল প্রপার্টি। যখন মেটেরিয়াল প্রপার্টি এক্সপ্রেস করতে হয় তখন স্ট্রেস বলা যায় না, তখন বলতে হয় হচ্ছে স্ট্রেংথ। আর যখন স্ট্রেস ডিস্ট্রিবিউশনের কথা এক্সপ্লেন করতে হয় তখন বলতে হয় স্ট্রেস। যাই হোক, এই জায়গাতে আমরা বলবো সিগমা নট ইকুয়াল টু, এটা কি, এটা হচ্ছে ইল্ড স্ট্রেংথ অফ দ্য মেটেরিয়াল, আর এটা হচ্ছে উইথ অফ দ্য মেটেরিয়াল। ম্যাক্সিমাম ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে উইথ অফ দা শীট মেটালে কিন্তু এটা খুব একটা চেঞ্জ হয় না। কেন চেঞ্জ হয় না সেটা তোমরা তোমাদের জানার কথা। এর কারণ হচ্ছে যে যেহেতু শীতটার চওড়া অনেক বেশি, এবং চওড়া অনেক বেশি হওয়ার কারণে এই মেটেরিয়ালটা ডাইনে এবং বামে স্প্রেড করার জন্য বড় একটা সারফেসের ফ্রিকশনকে তাকে ওভারকাম করতে হয়। কিন্তু ফরওয়ার্ড ডাইরেকশনে যাওয়ার জন্য একটু আগেই বলেছি যে এক্সিট পয়েন্টটা নিউট্রাল পয়েন্টের খুব কাছাকাছি যেহেতু করা হয়, সেই ক্ষেত্রে তাদের ফরওয়ার্ড ডাইরেকশনে যাওয়ার জন্য এটা
জাস্ট লাইক মিলিমিটার সারফেসের ফ্রিকশনকে ওভারকাম করতে হয়। আর যদি ডাইনামামে স্প্রেড করতে হয় তাহলে দেখা যায় শত শত মিলিমিটারের ডিস্টেন্সটাকে ওভারকাম করতে হয়, শত শত মিলিমিটারের ফ্রিকশনকে তাকে ওভারকাম করতে হয়। একটু আগেই বললাম যে দেয়ার ইজ কম্পিটিশন, যেদিকে একটু প্রকৃতি কন্ট্রোল করে, যেদিকে যাওয়া সহজ সেই দিকেই কিন্তু মেটাল প্রকৃতির নিয়মে সে চলে যাবে। যেহেতু ফরওয়ার্ড ডাইরেকশনে জাস্ট কাপল অফ মিলিমিটার, জাস্ট ফিউ মিলিমিটার ডিস্টেন্সের ফ্রিকশন ওভারকাম করতে হয়, কিন্তু ডাইনে বামে উইড বরাবর সেন্টার থেকে ডাইনে বামে যাওয়ার জন্য এটা হান্ড্রেডস অফ মিলিমিটার সারফেসের ফ্রিকশন ওভারকাম করতে হয়। ফলে ফরওয়ার্ড ডাইরেকশনে যাওয়ার জন্য ফোর্সটা খুবই কম, ফলে সে ফরওয়ার্ড ডাইরেকশনের ফোর্সটা অতি সহজেই অ্যাচিভ হয়ে যায়। আর ডাইনে বামে যাওয়ার জন্য ওই ফোর্সটা কখনোই অ্যাচিভ হয় না। অ্যাচিভ হবে ফরওয়ার্ড ডাইরেকশনে যাওয়াকে তুমি যদি বন্ধ করে দাও, তো সামহাও বন্ধ করে দাও, তখন সে বাধ্য হবে ডাইনে বামে স্প্রেড করার জন্য, তার আগে না। যাই হোক, এই জন্যে এই ডাব্লিউটা সবসময় ফিক্স থাকে। আর আরেকটা জিনিস আমরা বলেছি যে রোলিং লোড বের করতে হলে আমাদেরকে এনার্জি কনজাম্পশন বের করতে হবে। এনার্জি কনজাম্পশন বের করার জন্য আমাদেরকে অবশ্যই ভলিউম অফ দ্য মেটেরিয়ালকে কনসিডার করতে হবে, কিন্তু আমরা এখানে ভলিউম অফ দ্য মেটেরিয়াল কনসিডার করছি না, আমরা করছি হচ্ছে সারফেস এরিয়া। কেন করছি না? কারণ ইউনিট থিকনেস আমরা ধরে নিয়েছি বা ইউনিট লেন্থ আমরা ধরে নিয়েছি। সেই ইউনিট, এখন সেই লেন্থকে যদি তোমার এই একটা জিনিস, এটা হচ্ছে আর্ক অফ কন্ট্যাক্ট, এই আর্ক অফ কন্ট্যাক্ট হচ্ছে সারফেস, আর এটা হচ্ছে উইডথ, আর একটা হচ্ছে লেন্থ, হচ্ছে ইউনিট লেন্থ। তাহলে তিনটাই কিন্তু এখানে আছে, আমরা এইভাবে হিসাব করতে পারি যে এটাও এক ধরনের এনার্জি ক্যালকুলেশন। এখন যা আমরা এতক্ষণ শিখলাম সেই ফর্মুলা, সেই কনসেপ্ট অ্যাপ্লাই করে আমরা এই প্রবলেমটা করতে পারি। এখানে বলা হচ্ছে ডিটারমিন দি ম্যাক্সিমাম রিডাকশন পসিবল on a piece of steel 250 millimeter thick during cold rolling when nu equal to 0.1 and during hot rolling when nu equal to 0.6। এখান থেকে আমরা একটা জিনিস শিখে ফেলছি যে ডিপেন্ডিং অন নিউ আমরা বলতে পারি এটা স্টিকিং ফ্রিকশন হবে না স্লিপিং ফ্রিকশন হবে। যদি স্লিপিং ফ্রিকশন হয় তাহলে আমরা বলেছি যে অবশ্যই সেই নিউ এর ভ্যালু 0.5 এর চেয়ে কম হতে হবে। আর 0.5 থেকে শুরু করে যদি উপরের দিকে যে কোনো ভ্যালু হয় নিউ এর, তাহলে সেক্ষেত্রে হবে স্লিপিং ফ্রিকশন না, সেটা হবে স্টিকিং ফ্রিকশন। তার মানে এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে কোল্ড রোলিং এর সময় ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটা হচ্ছে স্লিপিং ফ্রিকশন হয়, হট রোলিং এর সময় বেশিরভাগ সময় এটা তোমার স্টিকিং ফ্রিকশন হয়। যাই হোক, আমরা ফ্রিকশনাল কন্ডিশন এক্সপ্লেন করলাম। এখন হোয়াট উড বি দি ইফেক্ট অফ দি ম্যাক্সিমাম ড্রাফট? ম্যাক্সিমাম ড্রাফট কি জিনিস, কতটুকু তোমার একবারে কমাইতে পারবে সেটাই হচ্ছে ড্রাফট। ইফ দি রোল ডায়ামিটার ওয়াজ চেঞ্জ ফ্রম 500 millimeter to 1.5 meter। তার মানে কি বলা হচ্ছে, আমরা কি বের করবো? আমাদের এরকম একটা কন্ডিশন আছে, সেই জায়গায় 500 মিলিমিটার একটা রোলার দিয়ে আমরা রোলিং করতেছিলাম। আমাদের মাথায় আসলো ঠিক আছে, যদি আমরা 500 মিলিমিটার এর জায়গায় যদি একটা বড় রোলার আমরা সেট করে দেই, আমাদের যে রোলারটা আছে স্টকে, সেই রোলারটা যদি সেট করে দেয় তাহলে আমাদের প্রোডাকশনের উপরে কি ধরনের প্রভাব পড়বে। দেখো প্রবলেমটা করা আছে। হ্যাঁ, এই প্রবলেমটা এই দেখো এখানে করা আছে। আমরা জানি u ইকুয়াল টু tan থিটা ম্যাক্স, থিটা ম্যাক্স আবার কি জিনিস সেটা আমরা জানি। এখানে এখান থেকে বের করে ফেললাম, sin থিটা ম্যাক্স কি বের করলাম, এসব বের করে সব যা জিনিস দরকার বের করে ফেললাম। এখন ম্যাক্সিমাম ড্রাফট ইন হট রোলিং কত হবে?
53.9% if the roll diameter increased from 500 to এত, maximum depth possible are cold rolling এত, hot rolling এত, এই rolling এত। তার মানে দেখা যাচ্ছে যে যেটা বলা হচ্ছে, তুমি যদি চাও তাহলে আসলে তুমি যদি চাও ম্যাক্সিমাম ক্যাপাসিটি এই এই যে 1.5 মিটারের যদি ডায়ামিটারের রোলার ব্যবহার করো, তাহলে তোমার 100% রিডাকশন পসিবল, সিঙ্গেল পাসে 100% রিডাকশন পসিবল। যেটা তোমার এখানে আমাদের ছিল, যদি 500 মিলিমিটারের রোলার আমরা ব্যবহার করতাম, তাহলে আমাদের হতো 53.9% রিডাকশন সম্ভব হতো। কিন্তু আমাদের এখানে এখন যেটা হলো ম্যাক্সিমাম ডেপথ হট রোলিং, এটা আমাদের 100%। তার মানে আমরা যে আগে যদি চলে যাই যে এই জায়গাতে আবার আসো, এখানে আমরা বলেছিলাম যে ম্যাক্সিমাম সিঙ্গেল পাসে ম্যাক্সিমাম রিডাকশন ইন থিকনেস বা ম্যাক্সিমাম ড্রাফট যেটা বলা হচ্ছিল, সেইটা নিউ স্কয়ার আর, এবং সেটার সাথে সম্পর্কযুক্ত ছিল নিউ যদি বাড়িয়ে দাও তাহলেও ড্রাফট বাড়ানো যাবে, আর যদি বাড়িয়ে দাও সেটাও ড্রাফট বাড়ানো যাবে। এখন 3 গুণ আমরা এখানে ড্রাফট এখানে আমরা ডায়ামিটার অফ দা রোলার বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দেওয়ার ফলে আমাদের দেখা গেছে আমরা যদি এখন চাই 99%, 90% খুব সহজেই এটাকে সিঙ্গেল পাসে রোলিং করে ফেলতে পারবো। এই হলো আমাদের আজকের পড়া। আগামী ক্লাসে আমরা এখান থেকে পড়ব। এখন তোমাদের দিতে হবে না, অ্যাটেন্ডেন্স। হ্যাঁ, তোমরা সবাই বুঝতে পেরেছো? আজকে হচ্ছে